প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ভিডিওতে বলেছিলাম যে প্রতিটা টেন্স আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং এগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের জীবনে আর কোনো সমস্যা হবে না। আপনারা সারা জীবনের জন্য আপনাদের হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনারা যদি সুন্দরভাবে টেন্স শিখতে চান তাহলে প্রতিটা ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ এমন কিছু ইম্পর্টেন্ট কথা থাকে যেগুলো হয়তো আমি মাঝখানে বলেছি অথবা শেষে বলেছি বা কোনো এক সময় বলেছি, তাই আপনাদের অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখেন, প্রথমেই এখানে দেখেন ডেফিনিশন আমি দিয়েছি। বর্তমানে সচরাচর হয় এমন কাজ, অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, ঐতিহাসিক ঘটনা বা সত্য এবং নিকটবর্তী ভবিষ্যৎ বোঝানো হবে সেই বাক্যকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে ডেফিনিশন দেওয়া যায় যে সাধারণভাবে কোনো কাজ করা হয়, বর্তমানে কোনো কাজ করা হয় এরকম যখন বোঝানো হয় সেটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। তো দেখেন, এখানে স্ট্রাকচার আমি দিয়েছি সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে এক্সটেনশান, অর্থাৎ বাকি অংশ যদি থাকে তবে দিতে হবে। তো দেখেন, এখানে এক্সাম্পল দেখেন, করিম ইটস রাইস, অর্থাৎ করিম ভাত খায়। দ্বিতীয় বাক্য দেখেন, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। আই ওয়ান্ট টু টিচ ইউ, আমি তোমাকে শিক্ষা দিতে চাই। এই যে দেখেন, এখানে যে তিনটি বাক্য দেওয়া হয়েছে, তিনটি বাক্যই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এবং দেখেন, এই যে স্ট্রাকচার আমি যে এখানে দিয়েছিলাম, প্রথমে সাবজেক্ট, দেখেন করিম হচ্ছে সাবজেক্ট, এবং এরপরে বলেছিলাম যে V1 হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো সেই হিসাবে কিন্তু এখানে ইট করা হয়েছে, তবে এস যুক্ত হয়েছে যেহেতু সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু এস যুক্ত করা হয়েছে। তো এগুলো প্রধানত বিস্তারিত পরে আমি আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো দেখেন, দ্বিতীয় বাক্য দেখেন, এখানে সাবজেক্ট হচ্ছে ডে, এখানে প্লে হচ্ছে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1, আর ফুটবল হচ্ছে অবজেক্ট। তবে বাকি অংশ যেহেতু এখানে নাই, এখানে দেওয়ার প্রয়োজন হয় নাই। যদি এরকম থাকতো ইন দ্য ফিল্ড, হ্যাঁ, মানে তারা মাঠে ফুটবল খেলে, ইন দ্য ফিল্ড তখন বাকি অংশ হয়ে যেত বা বাকি অংশের মধ্যে পড়তো। এখন দেখেন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করতে হয়। এখানে আরেকটা কথা আমি বলেছি, দেখেন, ভার্বের শেষ অক্ষর যদি ভাওয়েল হয় তবে ইয়েস এবং কনসোনেন্ট হলে এস যোগ করতে হয়। তো উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব। যেমন দেখেন, হি গাস টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত স্কুলে যায়। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সাবজেক্ট এর পরে যে গো আছে, গো এর সাথে কিন্তু ইয়েস যুক্ত করা হয়েছে। কেন? কারণ গো এর শেষ অক্ষর হচ্ছে ভাওয়েল, এবং ভার্বের জন্য এখানে কিন্তু ইয়েস যুক্ত করা হয়েছে। অন্যভাবে দেখেন, হি ডাস দ্য ওয়ার্ক, সে কাজটি করে। তো দেখেন এখানে ডু, হ্যাঁ, ডু এর শেষ যে বর্ণ সেটা হচ্ছে ও, এবং ও এর জন্যই কিন্তু এখানে ইয়েস যুক্ত করা হয়েছে, অর্থাৎ ভার্ব যখন থাকবে তখন আপনাদেরকে ইয়েস যুক্ত করতে হবে। এরপর দেখেন, দ্য বেবি ক্রাইস, শিশুটি কাঁদে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রাই থেকে কিন্তু ক্রাইস এসেছে এখানে, এবং এখানে দেখেন ইয়েস কিন্তু যুক্ত করা হয়েছে। সালাম ওয়াটার্স দ্য প্লান্টস, অর্থাৎ সালাম গাছগুলোতে পানি দেয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন, ওয়াটার নাউন হিসেবেও ব্যবহৃত হয় এবং ওয়াটার ভার্ব হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে। অনেকেই হয়তো কনফিউশনে পড়ে যেতে পারেন যে ওয়াটার কীভাবে ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। যখন সাবজেক্টের পরে ওয়াটার ব্যবহার করা হয় তখন ওয়াটার ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, আর যখন সাবজেক্ট হিসাবে যখন ওয়াটার ইউজ করা হয় অথবা অবজেক্ট হিসাবে যখন ওয়াটার ইউজ করা হয় তখন ওয়াটার নাউন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তো এখানে কিন্তু ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। তো দেখেন এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়াটারের শেষ যে বর্ণ সেটি হচ্ছে আর, অর্থাৎ কনসোনেন্ট। শেষ যে বর্ণ সেটা হচ্ছে কনসোনেন্ট, এবং কনসোনেন্টের জন্য কিন্তু এখানে এস যুক্ত করা হয়েছে, এখানে আর ইয়েস যুক্ত করা হয় নাই, তাই না?
এরপর দেখেন দ্য বয় প্লেস ফুটবল, বালকটি ফুটবল খেলে। তো দেখেন এখানে প্লে, হ্যাঁ প্লে এর শেষ যে বর্ণ সেটা হচ্ছে ওয়াই এবং এটি হচ্ছে কনসোনেন্ট, এই জন্য এখানে এস যুক্ত করা হয়েছে। এরপর দেখেন এই টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নেই, তবে বাক্য যদি প্রশ্নবোধক বা নাবোধক হয় তবে পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব ডু অথবা ডাচ বসে। এবং এখানে দেখেন ডাচ কার সাথে বসে, ডাচ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সি ইট এবং অ্যানি সিঙ্গুলার নেম। অ্যানি সিঙ্গুলার নেম বলতে বোঝানো হয় রহিম, করিম, দা বয়, হ্যাঁ এগুলো হচ্ছে সিঙ্গুলার নেম। কিন্তু যখন দা বয়েজ হয়ে যাবে, দা বয় থেকে যখন দা বয়েজ হয়ে যাবে তখন কিন্তু ওটা প্লুরাল নেম হয়ে যাবে। ওকে, বিষয়টা মাথায় রাখবেন। এরপর দেখেন ডু হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার উই এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার দে এবং অ্যানি প্লুরাল নেম। তো সেটা হতে পারে বয়েজ, হ্যাঁ বয়েজ হতে পারে অথবা পিপুল হতে পারে, এগুলো হচ্ছে প্লুরাল নাউন। ওকে, এবং এদের সাথে ডু বসে। দেখেন এখানে স্ট্রাকচার আকারে আমি দিয়েছি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দেখেন এখানে ইন্টারোগেটিভ স্ট্রাকচার। তো ইন্টারোগেটিভ স্ট্রাকচারে যেটা হবে সেটা হচ্ছে প্রথমে ডু অথবা ডাস বসাতে হবে, এরপর হচ্ছে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশান, অর্থাৎ বাকি অংশ যদি থাকে বলবে আর যদি না থাকে বসানোর প্রয়োজন নাই। তো দেখেন এখানে উদাহরণ দেখেন, ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে ইউ কিন্তু সাবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট এবং এটি হচ্ছে সেকেন্ড পারসন এবং সেকেন্ড পারসনদের জন্যই কিন্তু এখানে ডু বসানো হয়েছে। দেখেন এখানে আমি বলে দিয়েছিলাম যে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার উই এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার দে এবং অ্যানি প্লুরাল নাউন এবং ইউ এর সাথে কিন্তু ডু বসে। বিষয়টা মাথায় রাখবেন। তো সেই জন্য কি হয়েছে, এখানে ডু বসেছে ইউ এর সাথে। নেক্সট দেখেন ডু দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে। তো দেখেন এখানে কি হয়েছে, দে হচ্ছে সাবজেক্ট অর্থাৎ থার্ড পারসন প্লুরাল নাম্বার এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের জন্যই কিন্তু এখানে ডু বসানো হয়েছে। তৃতীয় বাক্য দেখেন, ডাজ হি রিড দ্য হোলি কোরআন, অর্থাৎ সে কি পবিত্র কোরআন পড়ে। তো দেখেন এখানে হি হচ্ছে সাবজেক্ট এবং এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্যই কিন্তু এখানে ডাজ বসানো হয়েছে। এখন দেখেন নেগেটিভ স্ট্রাকচার। নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট, অর্থাৎ ডু অথবা ডাজের সাথে নট বসাতে হবে প্লাস কি ভি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, শি ডাজ নট লাইক মি, সে আমাকে পছন্দ করে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন এখানে কি হয়েছে, এখানে নেগেটিভ স্ট্রাকচারে ডাজ নট বসানো হয়েছে অর্থাৎ শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ডাজ বসেছে এবং নেগেটিভের জন্য এখানে নট বসানো হয়েছে। আই ডো নট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কিন্তু এখানে ডু বসানো হয়েছে এবং বাক্যটি যেহেতু নেগেটিভ এই জন্য এখানে নট বসেছে। দে ডু নট রান ইন দ্য সান, তারা রোদ্রে দৌড়ায় না। তো দেখেন এখানে দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের জন্য এখানে ডু বসেছে এবং বাক্যটি হচ্ছে নেগেটিভ, এই জন্য এখানে নট বসানো হয়েছে। এখন দেখেন ইন্টারোগেটিভ নেগেটিভ স্ট্রাকচার ফর নাউন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমি আলোচনা করলাম প্রশ্নবোধক যে গঠন প্রণালী সেটা এবং নেগেটিভ স্ট্রাকচার বা নাবোধক যে গঠন প্রণালী সেটা, হ্যাঁ এই দুটি নিয়ে আলোচনা করলাম। কিন্তু যখন বাক্যটি যখন প্রশ্নবোধকও হবে আবার নাবোধকও হবে, দুটি যখন থাকবে একসাথে তখন নাউনের ক্ষেত্রে কি স্ট্রাকচারটা হয় সেটি কিন্তু আমি এখানে দিয়েছি। প্রথমে হবে ডু নট অথবা ডাজ নট এবং সেটা পার্সন অনুযায়ী হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন এখানে সাবজেক্ট এবং সাবজেক্ট হবে কি নাউন, যখন সাবজেক্ট নাউন হবে তখন প্রথমে কি হবে ডু নট অথবা ডাজ নট। এরপর হচ্ছে ভি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশান। তো দেখেন এখানে এক্সাম্পল, ডাজ নট করিম ওয়ান্ট টু বি হ্যাপি, করিম কি সুখী হতে চায় না। তো দেখেন এই যে করিম, হ্যাঁ করিম হচ্ছে নাউন এবং নাউনের জন্য কিন্তু এখানে কি হয়েছে ডাজ নট আগে বসেছে, অর্থাৎ আমি আগেই বলেছি যে নাউনের পূর্বে ডাজ নট বসাতে হবে যখন বাক্যটি প্রশ্নবোধক হয় এবং নাবোধক হয়, অর্থাৎ প্রশ্নবোধক নাবোধক একসাথে হয়ে থাকে। তো দেখেন এখানে করিম কি সুখী হতে চায় না, তো এই যে না আছে না, এই যে না,
হ্যাঁ, এটা কিন্তু নেগেটিভ এবং এই যে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে এবং এই যে এখানে কি কথাটা আছে, হ্যাঁ? এবং এটার জন্য বাক্যটি যেহেতু প্রশ্নবোধক এবং না এর জন্য না বোধক, অর্থাৎ বাক্যটি হচ্ছে প্রশ্নবোধক না বোধক, এইজন্য এখানে ডাজ নট নাউনের পূর্বে বসানো হয়েছে। এরপর দেখেন ডো নট পিপল কাম হিয়ার, জনগণ কি এখানে আসে না? তো কি হয়েছে দেখেন, পিপল হচ্ছে থার্ড পারসন প্রোনাউন নাম্বার, এই জন্য কিন্তু এর আগে ডো নট বসানো হয়েছে এবং পিপল হচ্ছে নাউন, হ্যাঁ? পিপল হচ্ছে নাউন। তো সেই স্ট্রাকচার কিন্তু ফলো করা হয়েছে। দেখেন এই যে ডো নট, হ্যাঁ? এরপরে হচ্ছে সাবজেক্ট যে নাউন, হ্যাঁ? এই যে পিপল নাউন এবং পিপল হচ্ছে থার্ড পারসন প্রোনাউন নাম্বার, এই জন্য কিন্তু এখানে ডো নট বসানো হয়েছে প্রথমে। এরপর দেখেন ইন্টারোগেটিভ নেগেটিভ স্ট্রাকচার ফর প্রোনাউন, অর্থাৎ বাক্যটি যখন প্রশ্নবোধকও হবে আবার নাবোধকও হবে, ওকে? তবে তখন প্রোনাউনের ক্ষেত্রে কি করতে হয় সেই স্ট্রাকচার কিন্তু আমি এখানে দিয়েছি। প্রথমে ডু অথবা ডাজ বসাতে হবে, এরপরে সাবজেক্ট বসাতে হবে এবং সেই সাবজেক্টটি হতে হবে প্রোনাউন, সেই সাবজেক্টটি প্রোনাউন হতে হবে। এরপর কি হবে, নট হবে, অর্থাৎ এখানে সাবজেক্টের পরে আপনাদেরকে নট বসাতে হবে যে প্রোনাউনের ক্ষেত্রে, অর্থাৎ বাক্যটি যখন নেগেটিভ অথবা নাবোধক একসাথেই থাকবে তখন আপনাদেরকে প্রোনাউনের ক্ষেত্রে কি করতে হবে, নট পরে বসাতে হবে, আর নাউনের ক্ষেত্রে নট আগে বসাতে হয়, হ্যাঁ? যেটা আমি অলরেডি আলোচনা করেছি। তো ভি1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো দেখেন এখানে এক্সাম্পল, ডাজ হি নট লাইক ইউ, সে কি তোমাকে পছন্দ করে না, অর্থাৎ বাক্যটি প্রশ্নবোধক নাবোধক দুটিই কিন্তু, তাই না? প্রশ্নবোধক নাবোধক দুটি এবং এই জন্য দেখেন এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য কিন্তু এখানে ডাস বসানো হয়েছে এবং দেখেন পিছিকাতে বন্ধ হয় এই যে প্রোনাউন, হ্যাঁ? হিটা হচ্ছে কি প্রোনাউন এবং প্রোনাউনের জন্য কি হয়েছে, সাবজেক্টের পরে কিন্তু নট বসেছে। এরপর দেখেন ডু দে নট কাম হিয়ার, তারা কি এখানে আসে না, সেম অবস্থা দেখেন ডু বসেছে, এরপর হচ্ছে দে হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে প্রোনাউন, এই জন্য প্রোনাউনের পরে এখানে নট বসানো হয়েছে। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখেন এম ইজ আর হ্যাজ হ্যাভ, এরপরে যদি মেন ভার্ব না থাকে তবে এগুলো মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয় এবং বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি নিয়ে কিন্তু অনেকেই কনফিউশনে পড়ে যায়, হ্যাঁ? অনেকেই কনফিউশনে পড়ে যায় যে যখন অ্যামিজা থাকে তখন মনে করে যে এটা হয়তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে অ্যামিজার, হ্যাঁ? এবং সেটা ভেবেই যখন কাউকে জিজ্ঞাসা করা হয় যে আই অ্যাম হ্যাপি এটা কোন টেন্সে হয়েছে, তখন সাথে সাথে কিন্তু বলে দেয় যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তখন তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ঠিক আছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তুমি যে বললা, কোন যুক্তিতে বললা? তখন সে বলে যে এখানে অ্যাম আছে, অ্যাম সাহায্যকারী ভার্ব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন এখানে অ্যাম ঠিক আছে সাহায্যকারী ভার্ব হিসাবে আছে, হ্যাঁ? যদি আপনারা এটা ভেবেই নেন তাহলে অ্যামের পরে যে আইএনজি ফর্ম থাকার কথা, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত যে ফর্ম থাকার কথা সেটি কিন্তু নাই, আছে? সেটা নাই। তো সেই সত্য কিন্তু এখানে প্রমাণ করে না। তো যখন প্রমাণ করবে না তখন অ্যাম কিন্তু মেন ভার্ব হিসাবে কাজ করবে, ইজ কিন্তু মেন ভার্ব হিসাবে কাজ করবে, আর কিন্তু মেন ভার্ব হিসাবে কাজ করবে। অনুরূপভাবে দেখেন ওটা হ্যাভেও বুঝিয়ে দেবো, তার আগে দেখেন উদাহরণগুলো দেখে নেন। অ্যাম আই হ্যাপি, আমি কি সুখী, অর্থাৎ যখন আপনারা প্রশ্নবোধক করতে যাবেন তখন অ্যামকে প্রথমে নিয়ে যেতে হবে। রহিম ইজ ইল, রহিম অসুস্থ, যখন প্রশ্নবোধক করতে যাবেন তখন ইজকে প্রথমে নিয়ে যেতে হবে। দে আর বিজি অ্যাট ওয়ার্ক, তারা কাজে ব্যস্ত, আর দে বিজি অ্যাট ওয়ার্ক, তারা কি কাজে ব্যস্ত। সালাম হ্যাজ আপ হেন, সালামের একটি মুরগি আছে। হ্যাজ সালাম হেন, সালামের কি একটি মুরগি আছে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে যেমন আমি অ্যামিজারের ক্ষেত্রে বুঝিয়ে দিলাম, অনুরূপভাবে দেখেন হ্যাজ এবং হ্যাভের ক্ষেত্রে একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। অনেককে যদি প্রশ্ন করা হয় যে দেখেন এখানে দেখেন এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। সালাম হ্যাজ হেন, হ্যাঁ? এই বাক্যটি যদি বলা হয় যে বাক্যটি কোন টেন্সে রয়েছে তখন বলে দেয় এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন তাদেরকে বলা হয় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে রয়েছে তো কোন যুক্তিতে, তখন বলে যে এখানে হ্যাজ আছে, কারণ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব। কিন্তু এখানে যুক্তি তো খাটে না, তাই না? কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্বের পরে মেন ভার্ব থাকে এবং মেন ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কিন্তু এখানে কি আছে? অবশ্যই নাই, তাই না? এখানে কিন্তু নাই।
অর্থাৎ হ্যাজের পরে মেন ভার্ব নাই, অর্থাৎ যখন মেন ভার্ব না থাকবে তখন বাক্যটি হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বিষয়টা মাথায় রাখবেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাজ সাবাম আ হেন, সাবামের কি একটি মুরগি আছে, অর্থাৎ যখন আপনারা প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে যাবেন তখন আপনাদেরকে হ্যাজ প্রথমে নিয়ে যেতে হবে। এখন দেখেন আই হ্যাভ আ গড, আমার একটি ছাগল আছে। তো দেখেন এখানে যখন আপনারা প্রশ্নবোধক বাক্য করতে যাবেন তখন হ্যাভকে প্রথমে নিয়ে আসতে পারবেন। হ্যাভ হ্যাভ আই আ গড, ওকে। কিন্তু এটিকে আরেকভাবে করা যায়, শুধু হ্যাভের ক্ষেত্রে কিন্তু হ্যাজের ক্ষেত্রে না, বিষয়টা মাথায় রাখবেন। কারণ হ্যাভ বলতে বোঝানো হয় হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাঁ এগুলোকে বোঝানো হয়, কিন্তু হ্যাজ দিয়ে তো সেটা বোঝানো হয় না, তাই না? যেহেতু বোঝানো হয় না সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করা যাবে না, হ্যাজের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। এই যে দেখেন, হ্যাঁ, এটাকে কিন্তু এইভাবে প্রশ্নবোধক বাক্যে পরিণত করা যায়, অর্থাৎ ডু আই হ্যাভ আ গট, ডু আই হ্যাভ আ গট, এভাবে কিন্তু করা যায়। হ্যাঁ, কিন্তু আপনি এটাকে কিন্তু করতে পারবেন না। হ্যাঁ, এখানে যদি আপনি করতে চান, হ্যাঁ, ডাস দিয়ে করতে যান, ডাস সালাম হ্যাজ, হ্যাঁ, এভাবে যদি করতে যান তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আপনারা হ্যাভের ক্ষেত্রে আপনারা দুইভাবেই করতে পারেন। বিষয়টা মাথায় রাখবেন। দেখেন, হ্যাঁ, এরপর দেখেন আই হ্যাভ নট আ কাউ, তারপর হচ্ছে আই হ্যাভ নো কাউ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন এই বাক্যটিও হচ্ছে নেগেটিভ বাক্য এবং এই বাক্যটিও হচ্ছে নেগেটিভ বাক্য, কিন্তু এখানে কি হয়েছে, নট বসেছে কিন্তু এখানে নো বসেছে। তো দেখেন এখানে আমি কিন্তু বলে দিয়েছি যে হ্যাভের পরে নট থাকবে এ বসে এবং নো থাকবে এ বসাতে হয় না, ওকে। বিষয়টা মাথায় রাখবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি চেষ্টা করছি আপনাদেরকে বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া। আই হোপ আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন এবং ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যাতে আপনাদের টেন্স নিয়ে কোনো সমস্যায় পড়তে না হয়। হ্যাঁ, সেই জন্যই আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। এখন দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেখেন এই যে এখানে বলেছি যে জেনারেল ওয়ার্ক অর্থাৎ সাধারণ কর্ম বোঝানোর ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়ে থাকে, ওকে। তো দেখেন এখানে উই ফিনিশ আওয়ার হোম ওয়ার্ক ইন টাইম, আমরা সময় মতো আমাদের বাড়ির কাজ সম্পন্ন করি। সাধারণ কাজ, কিন্তু সাধারণ কাজ, তাই না? সাধারণ কর্ম বোঝানো হয়েছে এটি দিয়ে, এবং সাধারণ কর্ম যেহেতু বোঝানো হয়েছে এই জন্য এটি হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বয়েজ প্লে আ ফুটবল ম্যাচ, বালকেরা ফুটবল ম্যাচ খেলে। হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। এগুলো সাধারণ কাজ, হ্যাঁ, যেগুলো আমরা প্রধানত সচরাচর করে থাকি, ওকে। আপনারা দেখে নেবেন। এখন দেখেন হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অর্থাৎ অভ্যাসগত কর্ম, যে কাজটা আমরা প্রধানত করে থাকি, যেটা আমাদের অভ্যাস করতে করতে অভ্যাস হয়ে যায়, হ্যাঁ, সেটাই হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তো দেখেন এখানে উদাহরণ, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে তাড়াতাড়ি উঠি। অর্থাৎ অনেক ব্যক্তি আছে যে সকালে তাড়াতাড়ি উঠতে পারে না, হ্যাঁ, এবং যেসব ব্যক্তি তাড়াতাড়ি ওঠে তাদের কিন্তু হ্যাবিট হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, এবং তাড়াতাড়ি কিন্তু প্রতিদিন উঠে যায় ঘুম থেকে, এটা তার অভ্যাস, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ওকে। এরপর দেখেন আই গো টু বেড অ্যাট 10 PM, আমি রাত্রি 10টায় ঘুমাই। অর্থাৎ রাত্রি 10টায় ঘুমাই বলতে এটা তার অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন রাত 10টায় ঘুমাই, হ্যাঁ, এবং এটাকে বলা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ব্যাবিস ক্রাই, অর্থাৎ শিশুরা কাঁদে, শিশুরা কাঁদে, অর্থাৎ শিশুদের কিন্তু একটা অভ্যাস, তাই না? শিশুরা একটুকুতেই কাঁদে, একটুকুতেই হাসে, হ্যাঁ, এটা কিন্তু তাদের একটা হ্যাবিট বা তাদের একটা অভ্যাসগত কর্ম। বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে, তাই না? দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাবিচুয়াল ফ্যাক্ট না এটা? পাখিরা উড়ে, তাদের তো অভ্যাস আছে, পাখিদের ওড়ার তো অভ্যাস আছে, তাই না? এবং এটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ডগস বার্ক, অর্থাৎ কুকুর কুকুরেরা ঘেউ ঘেউ করে, কুকুরেরা ঘেউ ঘেউ করে, অর্থাৎ কুকুরদের অভ্যাস হচ্ছে ঘেউ ঘেউ করা। ইউনিভার্সের ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য যখন বোঝানো হয় তখন বাক্যগুলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। তো দেখেন এখানে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটা কিন্তু চিরন্তন সত্য। কেউ যদি বলে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, হ্যাঁ, এরকম যদি কেউ বলে তাহলে তো হয় না, তাই না? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এবং এটা বিজ্ঞানের মাধ্যমে প্রমাণিত, শিক্ষার্থী বন্ধুরা। এবং এটা হচ্ছে ইউনিভার্সের ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য, এবং চিরন্তন সত্য এবং এটা চেঞ্জ করা যায় না। যদি আমরা এভাবে বলি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরেছে, অর্থাৎ এই যে মফট যদি করি এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি করে দিই, তাই না, তাহলে কিন্তু হয় না, কারণ
পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরেছিল, তার মানে এখন ঘুরে না। এটা কি হয়? এটা হয় না। কারণ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটা চিরন্তন সত্য। এবং চিরন্তন সত্য যেহেতু, সেই জন্য বাক্যটি হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেউ যদি বলে যে সূর্য পশ্চিম দিকে ওঠে, তাই না? সরি প্রিয় শিক্ষার্থী বন্ধু, সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। এখন কাউকে যদি বলা হয় বা কেউ যদি আপনাকে বলে যে সূর্য আগামীকালকে পশ্চিম দিকে উঠবে, হ্যাঁ, বা পশ্চিম দিকে সূর্য ওঠে, কেউ যদি আপনাকে বলে, আপনি কি বিশ্বাস করবেন? অবশ্যই করবেন না। এবং এটা হচ্ছে অসত্য একটা ঘটনা। কিন্তু যখনই সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এটা হচ্ছে সত্য ঘটনা। এবং এটা কিন্তু নিয়মিতভাবে হতেই থাকে বা হতেই থাকবে। তো যেহেতু এটা সত্য ঘটনা, সেই জন্য আপনাদেরকে কি করতে হবে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই করতে হবে। এখন আপনারা যদি পাস্টে করতে যান, তাহলে কিন্তু হবে না, তাই না? হবে না। এরপর দেখেন আইস ফ্লটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে। এটাও কিন্তু ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য ঘটনা। বরফ পানিতে ভাসে, তাই না? এটা তো স্বাভাবিক ঘটনা। এটা আমরা প্রধানত দেখি। আপনারা যদি না জানেন, তাহলে আর দেখবেন বরফ কিনে পানিতে ভাসায় দেখবেন, তখন বুঝতে পারবেন। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। হ্যাঁ, কেউ যদি বলে যে মানুষ মরবে না, এটা কি কেউ বিশ্বাস করবে? করবে না। কারণ মানুষ তো এক সময় না এক সময় মরবে, তার মরণ আছে। হুম অর্থাৎ চিরন্তন সত্য ঘটনা। এবং চিরন্তন সত্য ঘটনার জন্যই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, অর্থাৎ ভাগ্য সাহসীদের পক্ষে থাকে। এটাও তো চিরন্তন সত্য। অর্থাৎ যারা সাহসী, অর্থাৎ সাহস করে কোনো কাজ করে, হ্যাঁ, তাদের পক্ষেই কিন্তু ভাগ্য থাকে। এখন কেউ যদি সাহস না করে কোনো কাজ না করে, তবে কিন্তু তাদের পক্ষে ভাগ্য থাকবে না। অর্থাৎ সে হয়তো মনে করবে যে না, আমি এই কাজ করতে পারবো না, অথবা তার সাহস নাই সে কাজ করার। হ্যাঁ, সে হয়তো ভয়ে ভয়ে থাকে বা সে কাজ থেকে দূরে থাকে, তাহলে কিন্তু তার পক্ষে ভাগ্য থাকবে না। এবং এটা হচ্ছে চিরন্তন সত্য, ভাগ্য সাহসীদের পক্ষে থাকে। দ্য রোজ স্মেলস সুইট, গোলাপ সুমিষ্ট গন্ধ ছাড়া। এটাও কিন্তু সত্য ঘটনা বা সত্য কথা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করেছি বিস্তারিতভাবে আলোচনা করা, কারণ এগুলো নিয়ে অনেক সমস্যা হয়ে যায় আপনাদের অনেকের। এই জন্য আমি চেষ্টা করছি বিস্তারিতভাবে আলোচনা করার। এখন দেখেন হিস্টোরিক্যাল ইভেন্ট, অর্থাৎ ঐতিহাসিক ঘটনা। তো অতীতকালের কাজ বর্তমানের কাজ রূপে বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ অতীতে কোনো কাজ হয়েছিল এবং সেই কাজটা এখনও বর্তমান রূপে সেটা আহ, ব্যবহৃত হয় বা বর্তমান কাজ রূপে সেটা বোঝানো হয়। সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দেখেন, এখানে উদাহরণ দেখেন, রবীন্দ্রনাথ উইন্স দ্য নোবেল প্রাইজ ইন 1913। অর্থাৎ রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল পুরস্কার জয় করে। তো দেখেন 1913 অনেক আগের কিন্তু ঘটনা বা অনেক আগেই কিন্তু পেয়েছিল, কিন্তু এটা কি হচ্ছে, বর্তমানের কাজ রূপে এটা বোঝানো হচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। এরপর দেখেন আকবর ইনোভেটস বাংলা ইয়ার। আকবর বাংলা নববর্ষ বা বাংলা বর্ষ, নববর্ষ হবে না যেহেতু নিউ নাই, আকবর বাংলা বর্ষ চালু করে। তো দেখেন এটা কিন্তু আগে চালু করছে, অনেক আগেই কিন্তু এটা চালু করেছে, কিন্তু বর্তমানেও তো এই বাংলা বর্ষ চলছে, তাই না? বা বাংলা বর্ষ চালু আছে। এবং বর্তমানে যেহেতু চালু আছে এবং অতীতের এটা কাজ, সেই জন্য বাক্যটি হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এটাকেই বলা হচ্ছে ঐতিহাসিক ঘটনা। ওকে। এরপর দেখেন নিয়ারেস্ট ফিউচার বা নিকটবর্তী ভবিষ্যৎ। তো দেখেন এখানে ভবিষ্যৎ অর্থে কোনো সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো দেখেন এখানে এক্সাম্পল, রামাদান বেগিনস রামাদান বেগিনস ইন দ্য নেক্সট মান্থ, অর্থাৎ রমজান পরবর্তী মাসে শুরু হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই মনে করবেন যে কী ব্যাপার, এটা তো বেগিনস আছে এবং বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে কেন এটা ভবিষ্যৎকালের অর্থ প্রকাশ করেছে? হ্যাঁ, এটা কিন্তু অনেকেই এটা ভেবে থাকে এবং অনেকেই কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে যায়। তো আমি সেটাই এখানে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন ভবিষ্যৎ, এখানে কিন্তু ভবিষ্যৎ অর্থ প্রকাশ করা হয়েছে এবং এখানে কি আছে, নেক্সট মান্থস আছে, তাই না?
এখানে নেক্সট মান্থ আছে এবং এখান থেকে আপনাদেরকে কিন্তু বুঝে নিতে হবে। যেহেতু পরবর্তী মাসে শুরু হবে, তাই না? বা বিগিনস শুরু হয় বা শুরু হবে এবং নিকটবর্তী একটা ভবিষ্যৎ, নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতেই কিন্তু এখানে কি হয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা হয়েছে। শি স্টার্টস ফর ঢাকা অন সানডে নেক্সট। সে পরবর্তী রবিবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। হ্যাঁ, এখন এখানে যদি আপনারা বলেন সে পরবর্তী রবিবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, হ্যাঁ, এটা কিন্তু কেমন হয়ে যায়? কিন্তু এটা প্রধানত ভবিষ্যতের অর্থ প্রকাশ করবে, নিকটবর্তী ভবিষ্যৎ অর্থ প্রকাশ করবে এবং সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স হয়, অর্থাৎ নিয়ারেস্ট ফিউচার। নিয়ারেস্ট ফিউচার কিন্তু এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স। দ্য স্কুল ক্লোজেস টুমরো। স্কুল আগামীকাল বন্ধ হবে। ওকে, তো দেখেন একটা বিষয়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো একটু অনেক সময় থেকে থাকে, এই যে ইন দ্য নেক্সট মান্থ, তারপর হচ্ছে অন সানডে নেক্সট, হ্যাঁ, এই সময়গুলো কিন্তু দেওয়া থাকে, তারপরে যে টুমরো, হ্যাঁ, এগুলো দেখেও বুঝে নেবেন যে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে কিন্তু নিকটবর্তী ভবিষ্যতের অর্থ প্রকাশ করবে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও আছে দেখেন, কোনো গ্রন্থকারের কোনো উক্তি উদ্ভিত করা হলে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো দেখেন এখানে কিডস, হ্যাঁ, কিডস, এখানে কিডসের কিন্তু উক্তি উদ্ভিত করা হয়েছে। কিডস সেজ এ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। ওকে, এবং দেখেন এখানে রিপোর্টিং ভার্ব কী হয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। শেক্সপিয়ার সেজ লাইফ ইজ আ টোল্ড বাই অ্যান ইডিয়ট। ওকে, তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিছু ওয়ার্ড আমি দিয়েছি। এই ওয়ার্ডগুলো, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো যদি থাকে বা এই অ্যাডভার্ব অথবা ফ্রেজ থাকবে, বাক্য হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো দেখেন এখানে উদাহরণ, হি অলওয়েজ ডিস্টার্বস মি। সে সর্বদাই আমাকে বিরক্ত করে। তো এখানে কি আছে? অলওয়েজ কিন্তু আছে, হ্যাঁ, এই অলওয়েজ থাকার জন্য কিন্তু বাক্যটি হয়ে গেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বিষয়টা মাথায় রাখবেন। এরপর দেখেন দে অফেন কাম হিয়ার, তারা প্রায় এখানে আসে। তো কি আছে? এখানে অফেন আছে, হ্যাঁ, এই অফেনের জন্য বাক্যটি হয়ে গেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই প্লে ফুটবল এভরিডে, আমি প্রতিদিন ফুটবল খেলি। তো এখানে কি আছে? দেখেন এভরিডে আছে, প্রতিদিন, এবং এই এভরিডের জন্যই কিন্তু বাক্যটি হয়ে গেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অনুরূপভাবে দেখেন রহিম কামস হিয়ার ওয়ান্স আ ইয়ার, অর্থাৎ রহিম বছরে একবার এখানে আসে। তো কি হয়েছে এখানে? ওয়ান্স আ ইয়ার, হ্যাঁ, এবং এটির জন্য বাক্যটি হয়ে গেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইমাত্র কাজ সম্পন্ন হয়েছে এও বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। দেখেন যেমন এখানে দিয়েছি আমি এক্সাম্পল, এখানে দিয়েছি এবং একটা এক্সাম্পল, হি ইজ গান, হি ইজ গান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের বাক্য প্রধানত ক্রিকেট খেলায় কিন্তু ইউজ করা হয়। যারা ক্রিকেট খেলা দেখেন তারা বুঝতে পারবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন কেউ আউট হয়ে যায় তখন কিন্তু ধারাভাষ্যকার যে দেয় সে কিন্তু বলে হি ইজ গান, হি ইজ গান, অর্থাৎ উইকেট পড়ে গেছে বা সে আউট হয়ে গেছে, হ্যাঁ, এরকম কিন্তু বলে। এরপর দেখেন এই যে এই ওয়ার্ডগুলো আমি দিয়েছি, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। তো দেখেন এখানে কয়েকটা এক্সাম্পল আমি দিয়েছি। আই সি আ বার্ড, আই ফিল হ্যাপি, আই লাভ ইউ, হি ব্রেভস মি, ইট লুকস নাইস, হ্যাঁ, এগুলো একটু আপনারা দেখে নেবেন। এরপর দেখেন তবে কোনো মতামত দেওয়া বা নেওয়া হয় না এবং কোনো কিছুর জন্য প্রতীক্ষা করা হচ্ছে ইত্যাদি বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো মতামত দেওয়া বা নেওয়া হয় না এবং কোনো কিছুর জন্য প্রতীক্ষা করা হচ্ছে, যেমন হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, তুমি কি চিন্তা করছো, তুমি কি চিন্তা করছো, অর্থাৎ তোমার চিন্তা ভাবনাটা কি, এবং সেটার জন্য কিন্তু অপেক্ষা করা হচ্ছে, তাই না, প্রতীক্ষা করা হচ্ছে, এবং এই জন্য বা তোমার মতামত কি, তোমার মতামত কি, অথবা হি ইজ এক্সপেক্টিং ইউর অ্যারাইভাল। ওকে, তো এগুলো প্রধানত বোঝানো হয় মতামত দেওয়া বা নেওয়া, প্রতীক্ষা করা, হ্যাঁ, এই ধরনের যখন কোনো কিছু বোঝানো হয় তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই কিন্তু হয়ে থাকে, হ্যাঁ, বিষয়টা মাথায় রাখবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সেই সাথে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।